দোস্ত কই রে তুই? শালা বিকেল হয়ে গেছে, তোর সাথে কি কথা ছিল? তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ভাই, আমি বুঝি না তুই সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যাস কেন? 10 মিনিটের মধ্যে রেডি হয়ে মোড়ে চলে আয়, আর যদি 1 মিনিটও লেট করিস না তাহলে কেলিয়ে একদম তক্তা বানাই দিব। কাউচার কথাগুলো বলেই মুখের উপর ঠাস করে কলটা কেটে দিল। তখনই সাব্বির মনে মনে বলতে লাগলো, আবে শালা তো নিজে নিজেই পক পক করে কল কেটে দিল, আমার একটা কথাও শুনলো না। এখন বাসা থেকে কিভাবে যে বের হবো, ও আল্লাহ তুমি একটু ম্যানেজ করে দাও না। এটাই শেষবার, আর কোনো দিনও ওই বদমাসটার সাথে যাব না। কথাগুলো সাব্বির মনে মনে বলে। তারপর গুটিসুটি পায়ে মেন ডোরের সামনে চলে আসলো। আর ঠিক তখনই পেছন থেকে মিসেস মায়া বেগম বলে উঠলেন, সাব্বির, আজকেও এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? জানো এই খবরটা যদি তোমার বাবার কানে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো একবারও তুমি? তখন সাব্বির গিয়ে তার মাকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, মাই সুইট কিউট গুলমুল আম্মুটা, প্লিজ শুধু আজকেই, আর কোনো দিনও যাব না। আর তুমিই বলো, এইভাবে কি সারাদিন বসে থাকা যায়? মাত্রই তো পরীক্ষাটা দিলাম, কলেজে ভর্তি হতে এখন অনেক দিন বাকি আছে। আর আমার হিটলার বাবা আমাকে আদেশ দিয়েছেন যে যতদিন না কলেজে ক্লাস শুরু হচ্ছে ততদিন নাকি আমাকে বাসায় বসেই কাটাতে হবে। এটা কোনো কথা? তাই তো এমন লুকিয়ে লুকিয়ে কাউসারের সাথে ঘুরতে যাব। প্লিজ সোনা আম্মু, যেতে দাও। আর হ্যাঁ, কিছু টাকা দিও তো। সাব্বির আর তার আম্মু দুজন অনেক ফ্রেন্ডলি। সাব্বির তার আম্মুর কাছে সব কিছুই শেয়ার করে, কিন্তু সে তার বাবাকে একদম দেখতে পারে না, কারণ তার বাবা তাকে কড়াকড়িভাবে সব সময় আদেশ দেয় যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, হ্যান ত্যান হাবি যাবি। সাব্বিরের এমন রিকোয়েস্ট করা দেখে মিসেস মায়া একটু ভাব দেখিয়ে বলতে লাগলো, হয়েছে, এবার ছাড়ো, আজকেই কিন্তু লাস্ট। এই কথাটা যদি একবার লিক হয় তাহলে কিন্তু তুমিও মরবে, সাথে আমাকেও মারবে। জানোই তো তোমার বাবাই কিরকম। আর হ্যাঁ, ওয়েট করো, আমি টাকা নিয়ে আসছি। মালিক চাচাকে কিছু টাকা ঘুষ দিয়ে তারপর যাবে, না হলে কিন্তু এই বিষয়টা লিক হয়ে যাবে। সাব্বিরের আম্মুর কথা শুনে ঠোঁটের কোণে হাসি চলে আসে, কারণ সে এখন বাইরে যেতে পারবে। তাই সে তার আম্মুকে আবারও জড়িয়ে ধরে বলতে লাগলো, ও আম্মু, তুমি আসলেই আমার বেস্ট আম্মু। লাভ ইউ মাই সুইট হার্ট। সাব্বিরের আম্মু তাকে ছাড়িয়ে রুমে গিয়ে 3,000 টাকা এনে দিয়ে বলতে লাগলো, এটা নিয়ে যাও, আর দিতে পারবো না, খবরদার আর চাইবে না বলে দিলাম। তখনই সাব্বির ন্যাকা কান্না শুরু করে দিয়ে বলতে লাগলো, আম্মু মাত্রই 3,000 টাকা দিলে, এটা দিয়ে তো কিছুই হবে না। প্লিজ সোনামা, আমাকে আর 2,000 টাকা দাও। আর এত টাকা পয়সা কে খাবে বলো তো? আমার তো আর কোনো ভাই বোনও নাই যে তুমি তাদের জন্য আলাদা করে রেখে দিবে। প্লিজ লক্ষ্মীটি দিয়ে দাও। সাব্বিরের আম্মু জানে সাব্বির এরকম কিছু একটা বলবে, তাই সে আগে থেকেই 2,000 টাকা বাড়তি নিয়ে এসেছিল। তাই সাব্বিরের আম্মু বলতে লাগলো, আমি জানি যে তোমাকে যদি 10,000 টাকাও দিতাম তাহলে তুমি এই কথাইগুলোই বলবে, তাই আগে থেকে 2,000 টাকা সাইড করে রেখেছিলাম। আর যদি প্রথমেই তোমাকে 5,000 টাকা দিয়ে দিতাম তখনও তুমি বলতে, আম্মু আর 2,000 টাকা বাড়িয়ে দাও, এই নাও টাকা, আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সাব্বির তখন বলল, টাকাগুলো একসাথে দিলেই তো পারতা। যাই হোক, যাই তাহলে। আর বাবা যদি রাতে ফোন দেয় তাহলে বলবা আমি খেয়ে ঘুমিয়ে গিয়েছি। সাব্বির কথাগুলো বলেই ভৌ দৌড় আর সোজা কাউসারের কাছে চলে আসলো। এসে দেখে কাউসার তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সাব্বির একটা শুকনো ঢোক গিলে মেকি হাসি দিয়ে বলতে লাগলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভয় করে তো, একটু ভালো করে তাকা না কলিজা, তুই না আমার পরাণের বিষ্টু। তখন কাউসার রাগে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, শালা রাখ তোর আদিক্ষেতা, তোর আসার কথা 2টায়, সময় করে আসলি 4টায়, তোর জন্য আমাকে পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো এই রোদে। এখন কথা না বাড়িয়ে চল। আরে ভাই, আমরা যাবোটা কোথায়? বিয়ে বাড়ি। ও আচ্ছা চল। এই দাঁড়া, কার বিয়ে রে? আর আমরাই বা যাবো কেন? তখন কাউসার একটু দুষ্ট হাসি দিয়ে বলতে লাগলো, আর যাই বলিস না মামা, চুরি করে খাওয়ার মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যায়, যেটা টাকা দিয়ে কিনে খেয়ে সেটা স্বাদ পাওয়া যায় না। তাই এই কুবুদ্ধিটা আমার মাথায় আসছে, কথা না বাড়িয়ে চল তো। মামা দেখ, আমি 5,000 টাকা আনছি, আর আগের কিছু আছে, সব মিলিয়ে 12 থেকে 13,000 টাকা হয়ে যাবে। চল, আজকে আমিই তোকে খাওয়াবো, তাও দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেতে যাব না। সাব্বিরের কথায় কান্না দিয়ে কাউচার হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসছে আর একটা সিএনজি ডাক দিয়ে বলতে লাগলো, শালা সবসময় তো তুই খাওয়াস, আমাকে তো একবারও বিল দিতে দিস না, আর এটাই তোর শাস্তি। এখন আমার সাথে বিয়ে বাড়ি যাবি, তাড়াতাড়ি গায়ে তো ওঠ, না হলে। সাব্বির আর কিছু বলল না। সে বুঝে গেছে যে কাউসার এখন আর তার কোনো কথাই শুনবে না। আর কি করার, তার তো এই একটাই বেস্ট ফ্রেন্ড।
চুপ করে সাব্বির গিয়ে কাউসারের পাশে বসে পড়ল। সিএনজিটা একটা বিয়ে বাড়ির সামনে দাঁড়ালো। তখন সাব্বির ভাড়া দিতে গেলেই কাউসার তাতেই বলে উঠল, ভাই আমার এই সামান্য সিএনজি ভাড়াটা অন্তত দিতে দে আমায়। জানি তোর কাছে সবসময় টাকা থাকে, তাই বলে সবসময় তুই দিবি? দেখ তুই যদি সবসময় এমন করিস তাহলে আমার নিজের কাছে কেমন খারাপ লাগে। তখন সাব্বির বিড়বিড় করে বলতে লাগলো, শালা আসছে তো চুরি করে মানুষের বিয়ে খেতে আর বড়লোকগিরি দেখাচ্ছে। কিছু বললি তুই? আরে না না, তুই তাহলে ভাড়াটা দে। ভাড়া মিটিয়ে ধীরে ধীরে ভিতরে গেল আর কাউসার সাব্বিরের হাত ধরে ডিরেক্ট খাবার টেবিলের সামনে নিয়ে আসলো আর বলতে লাগলো, মামা বসে পড় আর ধীরে সুস্থে খেতে থাক, দেখবি বিয়ে বাড়ির চুরি করার খাবার একটু বেশি মজা লাগে। মামা আমার না ভয় করতেছে, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? সাব্বিরের কথা শেষ হতেই পিছন থেকে একজন বলে উঠলো, বাবা তোমরা কি খেতে বসছো? আপনি কে? ও খাবার সার্ভ করতে আসছেন বুঝছে। আচ্ছা যান নিয়ে আসুন, আমাদের আবার একটু তাড়া আছে, তাই আগেই বসে পড়েছি। তা তোমরা কোন দলের, কোনে পক্ষের নাকি বর পক্ষের লোক? কাউসার পটাপট উত্তর দিয়ে দিল, আমরা তো বড় পক্ষের, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি খাবারটা দেন তো, আমাদের যেতে হবে, অনেক কাজ বাকি আমাদের। কাউসারের কথা শুনে লোকটা জোরে জোরে চিল্লিয়ে বলতে লাগলো, এই তোরা কি কোথায় আছিস? সর্দারকে ডেকে আন, দেখ এখানে বর পক্ষের লোক আসছে। শালারা কত খারাপ, বিয়ে করতে পারবা না, আবার ঠিক লোক পাঠিয়েছে দাওয়াত খাবার জন্য। ধর এই বেটাদের। তখনই কাউসার সাব্বিরের কানে কানে বলতে লাগলো, মামা মনে হয় ফেসে গেলাম, চল ভাগি, এখন হইলে মায়ের একটু মাটিতে পড়বে না। শালা তোর আগেই বলছিলাম যে চুরি করে বিয়ের দাওয়াত খাওয়া লাগবে না। না, সে ভিন্ন স্বাদের খাবার খেতে চায়। শালা এখন পালাবে কিভাবে? দেখ চারপাশে কেমন ভিড় জমে গেছে। অত কথা বাদ, খেয়েছে একটা দৌড় দে। দৌড় দিয়ে আর লাভ হলো না, খপ করে ধরে ফেললো একজন। তখন কাউসার বলতে লাগলো, দেখেন আসলে আমাদের ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন এইভাবে বিয়ে বাড়িতে চুরি করে ঢুকবো না। তা পরে দেখা যাবে, আগে এখান থেকে বেঁচে ফিরি তো। চল ভিতরে চল, সর্দারের কাছে। লোকটা সাব্বির আর কাউসারকে ধরে নিয়ে গেল একটা লোকের সামনে আর বলতে লাগলো, সর্দার বর পক্ষের ওই পোলা দুইটা আইছে, দেখছেন শালারা কত বড় ফাজিল। ফোনে বলে ডাকাত পরিবারের লাগে নাকি তারা ছেলের বিয়ে দিব না, আর দেখেন শালা এরা ঠিক বিয়া খাইতে আইয়া পড়ছে। তখন সর্দার গম্ভীর গলায় বলতে লাগলো, কিরে তোর বর কই? তোরা তো বর ছাড়াই বিয়ে খাইতে আইসস। ওই আমার মাইয়ের কি দূর ছিল? তোরা আগে কইতে পারস নাই যে আমার মাইয়ারে বিয়ে করতে পারবো না? ওই হালায় আর আজকে আমার ফোন দিয়ে কইতাছে যে বিয়া হইব না। এখন তোকে দুইটারে কুচি কুচি করে কাটতে নদীতে ভাসাইয়া দেবো। তখন কাউসার জোরে জোরে কান্না করতে করতে বলল, ও চাচা গো, আমার বড় পক্ষে কেউ না, আমরা তো চুরি করে বিয়ে খেতে আসছিলাম, আমাকে ছাইড়া দেন। আর হ্যাঁ আমাকে কাছে যা আছে তা রাইখা দেন, দরকার পড়লে তাও ছাইড়া দেন। চুপ, এখন তো বাঁচার লাইগা মিথ্যা কথা কইবি। জানোস আমার মাইয়াটা যখন থেকে শুনছে যে তার বিয়া ভাঙ্গিয়া গেছে, তখন থেকে আমার মাইয়া আমার লোকে একটা কথাও কয় না। দেখেন আসলে হয়েছে কি। তখনই পেছন থেকে একটা মেয়ে সর্দারের উদ্দেশ্যে বলতে লাগলো, বাবা ওদের কিছু বলার দরকার নেই, তুমি শুধু এই ছেলেটাকে বলো ও যেন আমাকে বিয়ে করে, তাহলে ওদের ছেড়ে দিও। সাব্বিরকে দেখিয়ে মেয়েটা বলল কথাটা। আর এইদিকে সাব্বিরের অবস্থা নাজেহাল, রাগী চোখে একবার কাউসারের দিকে তাকাচ্ছে আর একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। আর তখনই মেয়েটা আবারও বলতে লাগলো, বাবা দেখো ছেলেটা কেমন করে তাকাচ্ছে, আমার না লজ্জা লাগছে। আমি বরং যাই, তুমি বিয়ের ব্যবস্থা করো, আর আমি আবার ওর জন্য সুন্দর করে সেজে আসি, কেমন? আচ্ছা আম্মা যান, আপনি যান, সুন্দর করে গিয়ে সাজা রেডি হন, আমি কাজেটাই আনতাছি। মেয়ের কথায় সর্দারের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সাব্বিরের দিকে তাকিয়ে দেখে কেমন বাচ্চা বাচ্চা ভাব আছে। দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা তার মেয়ের বয়সে ছোট্ট হবে। সর্দার মনে মনে ভাবে, আজকাল তো এরকম অনেক হইতাছে যে মেয়ের চেয়ে ছেলে ছোট বিয়ে হচ্ছে, আর আমার মাইয়া যেহেতু ছেলেটাকে পছন্দ করেই ফেলেছে, তখন আর কিছুই হবে না, কিছুদিন গেলেই মানিয়ে নিতে পারবে। কথাগুলো ভেবে সর্দার সাব্বিরকে জিজ্ঞেস করলো, তা বাবাজি আমার মেয়েকে বিয়ে করো, না হলে কিন্তু এই যে রামদা দেখছো না, এইটা দিয়ে কুচি কুচি করে কাইটে আর নদীতে ভাসাইয়া দেবো। সাব্বিরের মুখ দিয়ে কথা বের হচ্ছে না ভয়ে। আর ওইদিকে কাউসার তো সর্দারের পা ধরে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখনই সাব্বিরকে আবারও সর্দার বলে উঠল, কি হলো বাবা, আমার মেয়েকে বিবাহ করবে তো? কাউসার ওদের মধ্যে নাক গলিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমার দোস্ত আপনার মেয়েকে বিয়ে করবে, আর ওকে তো বিয়ে করতেই হবে। কি রে, করবি না বিয়েটা? করে ফেল বিয়েটা। চুপ শালা, আমার বিয়ের বয়স হয়েছে, আর আমার বাবা জানলে কি হবে জানিস? আমি বিয়েটে কিছু করতে পারবো না, পারলে তুই করে নে বিয়েটা। তখনই সর্দার হাতে রামদা ঘুরিয়ে ঘুরিয়ে
হুঙ্কার ছেড়ে সাব্বিরের উদ্দেশ্যে বলতে লাগলো, খামোশ, আর একটাও কথা কইবা না তোমরা দুজন। এই পোলা আমার মাইয়া কি ওরে পছন্দ করছে নাকি তোরে? আমার মাইয়া যখন তোরে পছন্দ করছে তখন তোরে বিয়ে করতে হইব। আর যদি না করিস, এই যে দেখতেছ হাতে না, এক কোপ দিয়ে কল্লা নামাই দিব। বল এখন বিয়ে করবি? সর্দারের এমন ভয়ঙ্কর রূপ দেখে ইতিমধ্যে কাউসার আর সাব্বির কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখন কাউসার সাব্বিরের কাছে গিয়ে ওর 2 হাত ধরে কান্না কান্না একটা ভাব নিয়ে বলতে লাগলো, ভাই দেখ, তুই যদি বিয়েটা না করিস তাহলে কিন্তু আমরা দুজনই মার্ডার হয়ে যাব। আর বিয়েটা কর, জীবনটা আগে বাঁচা, পরেরটা পরে হওয়া যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। শালা এতই যখন জ্ঞান দিচ্ছিস তাহলে বিয়েটা তুই করে নিলেই তো পারিস। ভাই মেয়েরা যদি আমাকে পছন্দ করতো তাহলে কি আর বলা লাগতো, কখন বিয়ে করে ফেলতাম। কিন্তু আমার যে ক্ষমা, এই ক্ষমা দেখে কোনো মেয়ে কি হিজড়াও পছন্দ করবে না। আর তুই তো একটা কিউটের ডিব্বা, তোরা রেখে গিয়ে মেয়ে আমার মতো একটা খ্যাতিতে বিয়ে করবে? আর তুই যদি মেয়ে হতি না, আমি তোকে বিয়ে করে নিতাম। হুরু বোকাচোদা, পাম দেওয়া বন্ধ কর। আর আমি এখন কি করব তাই বল। কি আর করবি, আমার কথা বাদ দে। যদি জীবন বাঁচাতে চাস তাহলে বিয়েটা করেই ফেল। মেয়ে কিন্তু মারাত্মক সুন্দরী। সুন্দরী হলে কি হবে ছাগল? আমার তো বিয়েরই বয়স হয় নাই, আর বাবা জানলে কি হবে? আর এরা তো ডাকাত ফ্যামিলি, তাই বলে ডাকাতের মেয়েকে বিয়ে ইম্পসিবল। আমি পারবো না এই বিয়ে করতে। তাহলে আর কি করার, চল গিয়ে দুজনে মরার প্রস্তুতি নিই। এদের দুজনের গুজুর গুজুর শুনে সর্দার চিল্লিয়ে বলে উঠলো, কি হলো? এত কানে কানে কি কথা কইতেছ? যতই পালানোর পন্দি বের করো না কেন, বাঁচতে পারবা না। হয়তো আমার মাইয়ারে বিয়ে করবা, আর না হলে মরার লাগিয়া রেডি হও। সর্দারের এমন কথা শুনে কাউসার সেন্সলেস হয়ে গেল। আর সাব্বির তো মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক করবে। সর্দার আবারও বলতে লাগলো, দেখো জামাই বাবা, আমি আর বেশি কথা কইতে পারুম না। তোমার বন্ধু তো এখনই মরার মতো অবস্থা হয়ে গেছে। আর যদি আমার মাইয়ারে এখন বিয়ে না করে, তাহলে কিন্তু ওর জ্ঞান ফেরনের আগেই তোমাকে কুচি কুচি করে কাটমু বইলা দিলাম। এখন কও, বিয়ে করবা তুমি? সাব্বির বুঝতে পারছে যে এখন আর বিয়ে না করলে নিশ্চিত তাদের মৃত্যু, তাই কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়ে গেল। আচ্ছা আমি রাজি, তাও আমাদের ছেড়ে দিন। তোর বোকা জামাই আমার, যদি চাইরা দিই তাইলে তো বিয়ে করবা না। এই তোরা যা, জামাই বাবাজিটা সুন্দর করে রেডি করে নিয়ে আয়, আমি যাই কাজে ডেকে আনি। আর এই বলদটার মুখে পানি ছিটা দে, দেখ হুঁশ ফিরে কিনা। সর্দার চলে গেল কাজী আনতে, আর কিছু লোক সাব্বিরকে বর সাজাতে একটা রুমে নিয়ে গেল। কিছু সময় পর স্টেজে সাব্বিরকে বসিয়ে দিল, আর তার পাশে কাউসার চুপচাপ বসে আছে। আরও কিছু সময় পর এক অপরূপ এক কন্যাকে সাব্বিরের পাশে বসিয়ে দিল, কিন্তু সাব্বির একটি বাড়ির জন্য মেয়েটার দিকে তাকালো না। আর মেয়েটা আর চোখে বারবার সাব্বিরের দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে, যাক বাবা, আগের বিয়েটা না হয়ে ভালোই হয়েছে। যার সাথে বাপজান আমার বিয়ে ঠিক করছিল সে তো একদম মোটা ছিল আর দেখতে কেমন ভয়ঙ্কর ছিল, কিন্তু এই পিচ্চি ছেলেটা কত কিউট। দূর থেকে দেখে তো আমি ঘায়েল হয়ে গেছি, কিন্তু বেটা পিচ্চি বরটা আমার দিকে একবারও তাকাচ্ছে না। মনে হয় আজ আর আমার বাসর করা হবে না। কিছু সময়ের মধ্যে সর্দার কাজী নিয়ে হাজির, আর কাজীকে বিয়ে পড়াতে বললে কাজীও তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করে দেয়। আর যখন তানজিনাকে কবুল বলতে বলা হয় তখন তানজিনা টাস টাস করে 3 বার কবুল বলে দেয়। বাট যখন সাব্বিরকে যখন কবুল বলতে বলা হয় তখন চুপ করে বসে থাকে। আর তখন সর্দার রেগে গিয়ে বলতে শুরু করে, ওই কে, কোথায় আছিস? যা তো আমার রামদাটা নিয়ে আয়। তখনই কাউসার সাব্বিরকে খোঁচা দিয়ে কানে কানে বলে, ভাই প্লিজ কবুল বলে দে, না হলে এই বেটা, সরি মানে তোর শ্বশুর এখনই আমাদের জবাই করবে। কাউসারের কথা শুনে সাব্বির একটা শুকনো ঢোক গিলে টপার টপ 3 বার কবুল বলে দেয়। ব্যাস, খেল খতম। আর তখনই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কিন্তু তখনই সাব্বির সর্দারকে বলল, দেখুন এখন তো আমাদের ছেড়ে দিন, আমি তো আপনার মেয়েকে বিয়ে করেই ফেলেছি, আমরা বাড়ি যাব, আমাদের যেতে দিন। সর্দার একটু বাঁকা চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাবে তো, এত তাড়াতাড়ি কেন? তানজিনা সবকিছু তো গোছানো হয় নাই, তাই একটু দাঁড়াও, ওর দরকারি কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, তারপর না হয় যাবে। আর আমার মেয়ে তো এখন তোমার হাতে তুলেই দিছি, আর একটু থাকুক না আমার মেয়েটা আমার কাছে। সবে তো 8টা বাজে, 10টা দিকে গাড়ি করে তোমাদের দিয়ে আসবো, কেমন? কি, আপনার মেয়েকে আমার সাথে নিয়ে যাব? আমার বাবা জানলে তো আমাকে মেরেই ফেলবে, আর এইভাবে বউ নিয়ে গেলে আমার আম্মু তো হার্ট অ্যাটাক করবে।
না পারবো না, আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও মা, দেখো ছেলের কথা। তুমি না বিয়ে করলা আমার মাইয়ারে, তাহলে তুমি এখন যেখানে থাকবা আমার মাইয়াও সেইখানেই থাকবো, তাই না? আর আমার মাইয়া যদি আমার কাছে থাকে তাহলে তোমারও আমার কাছেই থাকা লাগবো। এখন কি করবা করো। যদি এখন তোমাকে বাড়িতে যাও তাহলে আমার মাইয়াটারে লইয়া যেতে হইব। আর যদি বলো না থাকবা, তাহলে আমি তোমাকে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করতেছি। কি কও জামাই? সাব্বির আর কোনো উপায় না পেয়ে এখানেই থাকতে চাইলো আর সর্দারকে বলল, আচ্ছা আচ্ছা, আজকের রাতটা না হয় এখানেই থাকবো, আর বাকিটা পরে ভেবে চিন্তে ঠিক করব। আপনি আমার আর আমার বন্ধুর থাকার ব্যবস্থা করেন। থাকার বহুত জায়গা আছে, তবে তোমার লোকে তোমার বন্ধু না, আমার মাইয়া থাকবো। এই পোলা কি যেন তোমার নাম? ও হয় কাউসার। তুমি আমার সাথে আসো তো, ওগো বাসর ঘরটা একটু সাজাইতে তোমার কাজ করা লাগবো। সর্দার কাউসারকে নিয়ে চলে গেল আর সাব্বির তাদের যাওয়ার দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকে। আর এইদিকে নতুন বউ মানে তানজিনা বারবার সাব্বিরের দিকে তাকাচ্ছে আর নখ কামড়াচ্ছে আর মনে মনে ভাবছে, ইস, আমার বরটা কত কিউট, কিন্তু বেটা খবিস আমার দিকে একবারের জন্য তাকালো না। হায় রে কপাল আমার, তার পাশে যে এত সুন্দরী একটা কিউট বউ আছে তার খেয়ালই নাই। আর এইদিকে তানজিনার পাশ থেকে তানজিনার এক বান্ধবী খোঁচা মেরে বলতে লাগলো, ওই সেমরি, তো শরম লজ্জা নাই? হ্যাঁ, বাসর ঘরে যাইয়া তারপর দেখিস এখানে অনেক লোক আছে বুঝলি। বাসর ঘরে তোর বরে ইচ্ছা মতো দেখিস, আদর করিস, যা ইচ্ছা তাই করিস, তবে এইরকম সবার সামনে ড্যাব ড্যাব করে তাকাই থাকিস না। চুপ হারামি, আমি আমার বরকে দেখবো, তাতে তোর কি? এই তোর সহ্য হইতেছে না নাকি যে আমার বরটা এত কিউট হইলো কেন? একদম নজর দিবি না, এটা শুধু আমার বর আর তোদের দুলাভাই, সো খারাপ নজরে তাকাবি না। তানজিনা কথাগুলো ওর বান্ধবীর কানে কানে বলেই সাব্বিরের হাত ধরে ওর রুমের দিকে হাঁটা দিল। আর এইদিকে বেচারি ওর বান্ধবী একটু মজা করলো, কিন্তু তানজিনা তো সিরিয়াসলি নিয়ে নিল, তাই সে অবাক হয়ে কতক্ষণ ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তানজিনা রুমের সামনে এসে দেখলো কাউসার আর কিছু ছেলে মেয়ে মিলে ঘরটা সুন্দর করে সাজাচ্ছে। আর বেচারা সাব্বির তো কথা বলতেই ভুলে গেছে। তানজিনা শুধু আর চোখে সাব্বিরের দিকে তাকাচ্ছে আর বোঝার চেষ্টা করছে যে সাব্বির কি চিন্তা করছে নাকি দুশ্চিন্তা করছে, কিন্তু তানজিনার মাথায় কিছুই ঢুকছে না। তানজিনা কিছু সময় মাথার চুলকিয়ে বলতে লাগলো, ভাইয়া আর কত সময় লাগবে ঘর সাজাতে? আপনার বন্ধুর নাকি অনেক ঘুম পাইছে, সে নাকি এখন ঘুমাবে। এই তো ভাবি হয়ে গেছে, আপনারা ভিতরে আসুন না, কয়েকটা ছবি তুলবো। কাউসারের এমন কথা শুনে সাব্বির বিড়বিড় করে বলতে লাগলো, ভাবি বাসালা আবার ছবিও তুলবি? তোকে শুধু একবার একলা কাছে পাই তখন তোর ছবি তোলা পেছন দিয়ে দিবি। তানজিনা সাব্বিরের হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল আর বেডে বসে পড়লো। কাউসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, এবার আপনি আমাদের ছবি তুলেন। ঠিক আছে ভাবি, আপনি একটু সাব্বিরকে জড়িয়ে ধরুন, তাহলে রোমান্টিক একটা ভাব থাকবে। তানজিনা এটাই চাচ্ছিল আর সাথে সাথে সাব্বিরের হাত শক্ত করে জড়িয়ে ধরলো। ভাইয়া এবার সুন্দর করে তুলবেন। কাউসার কয়েকটা ছবি তুলে বিদায় নেওয়ার আগেই সাব্বিরের কানের কাছে গিয়ে বলতে লাগলো, আমি জানি তুই অনেক রেগে আছিস, প্লিজ ভাই তোর মুখটা আর পেঁচার মতো করে রাখিস না। আমি মানছি আজকে এই দিনের জন্য আমি দায়ী, তুই যা শাস্তি দেওয়ার আমার পরে দিস আমি মাথা পেতে নেব, কিন্তু দেখ মেয়েটা হয়তো তোকে অনেক ভালোবেসে ফেলেছে। দেখ তোকে কাছে পেয়ে কেমন হাসি খুশি দেখাচ্ছে। আর আমার সাথে যাদের দেখলি বাসগর সাথে হেল্প করলো, ওরা তানজিনার ভাই। ওরা বললো মেয়েটা নাকি সবসময় চুপচাপ থাকতো, কিন্তু তোকে দেখার পর থেকে তানজিনা নাকি অনেক খুশি। ভাই মেয়েটাকে কিচ্ছু বলিস না, আমি বরং যাই। আর হ্যাঁ, আমি আন্টিকে কল দিয়ে ম্যানেজ করে ফেলবো, আর বাকিটা সকালে ভেবে দেখা যাবে। আর আজকে রাত নিয়ে কিন্তু মেয়েদের অনেক স্বপ্ন থাকে। প্লিজ আশা করে তুই আমার কথা বুঝতে পারছিস। থাক রে, যাই, আর পারলে ক্ষমা করে দিস। কাউসারের কথাগুলো শুনে সাব্বির প্রায় কান্নাই করে দিয়েছে। চোখের কোণায় 2 ফোঁটা পানি চলে আসছে। সাব্বিরের চোখে পানি দেখে কাউসার অবাক হয়ে বলল, কিরে কান্না করছিস তুই? ধর বোকা, দেখবি আমি সব ঠিক করে দিব, তুই কোনো চিন্তা করিস না। আমি আন্টিকে আঙ্কেলকে বুঝিয়ে বলবো, তারা মানবে, কারণ তারা আমাকেও তাদের একটা ছেলে ভাবে। কাউসার তোকে একটু জড়িয়ে ধরতে দিবি? কাউসার কিছু সময় সাব্বিরের দিকে তাকিয়ে থেকে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরল। কাউসার বুঝতে পারছে যে তার প্রতি সাব্বিরের কোনো অভিযোগ নেই। এটাই হয়তো বন্ধুত্ব। নতুন বর বউকে বিদায় দিয়ে কাউসার বাইরে চলে গেল আর সাব্বিরের আম্মুকে কল করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি তুমি কাউসার, এবার বলো কি অঘটন ঘটিয়েছো? আমার কি আশা লাগবে? আচ্ছা আন্টি, আপনি প্রতিবারে বোঝেন কীভাবে যে আমি ফোন দিয়েছি আর অঘটন একটা ঘটাইছি?
আমি মা, আর আমি আমার সন্তানদের চিনব না? সাব্বির যেমন আমার ছেলে, তেমন তুমিও আমার আরেকটা ছেলে। আর অঘটন ঘটিয়েছো তাই বলো। আসলে আন্টি, আজকে সাব্বির আর আমি বাসায় আসতে পারবো না। আমরা একটা বিয়ে বাড়িতে আসছি। আর অহরণটা না হয় কালকে বাসায় এসেই বলি, এটা বলতেই ফোন দিয়েছি। আর হ্যাঁ আন্টি, সকালে একটা গাড়ি পাঠিয়ে দিও, আমি লোকেশন টেক্সটটা করে দিব, কেমন? আমি বুঝতে পারছি বেশ বড় ধরনের একটা ঝামেলা পাকিয়েছো তোমরা। আচ্ছা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমি সকালে গাড়ি পাঠিয়ে দিব। সাব্বিরের আম্মুর সাথে কথা শেষ করে কাউসার একটা স্বস্তির নিঃশ্বাস নিল। আর তখনই কাউসারের কাছে একটা মেয়ে এসে বলতে লাগলো, হাই, আমি ঈশিতা, তানজিনের কাজিন। আমি কাউসার, সাব্বিরের ফ্রেন্ড, ভাইও বলতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নেই, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনি ঘুমাবেন না? চলেন, আপনাকে ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি। ও হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ঈশিতা মেয়েটা কাউসারকে একটা রুমে নিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে নিজেও চলে গেল ঘুমাতে। আর এইদিকে বাসর ঘরে তানজিনা বেডের মাঝখানে বসে আছে, আর সাব্বির এক সাইডে অন্যদিকে মুখ করে বসে আছে। তানজিনা শুধু নখ কামড়াচ্ছে আর উকি দিয়ে দেখছে সাব্বিরকে, পর্যবেক্ষণ করছে অনেকক্ষণ সময় ধরে। এমন করার পর একবার তানজিনা হাঁপিয়ে উঠেছে, তাই বসা থেকে উঠে সাব্বিরের পাশে গিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, এই বর, তুমি এইভাবে বসে আছো কেন? ঘুমাবে না? কি হলো, কথা বলো না কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বেডে ঘুমিয়ে পড়েন আর একটা বালিশ দেন, আমি নিচে শুয়ে পড়ি। সাব্বিরের কথায় তানজিনার যেন রাগে মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে তানজিনা সাব্বিরের দিকে ঘুরে ওর কলার ধরে রাগী একটা ভাব নিয়ে বলতে লাগলো, কি, তুই নিচে ঘুমাবি? তোর কি বেটা চোখ পড়ছে না? এই বেটা, তুই এত আনরোমান্টিক কেন? হ্যাঁ, তোর পাশে একটা সুন্দরী যুবতী মেয়ে বসে আছে, কোথায় তুই একটু তার পাশে বসে রোমান্টিক কথা বলে তাকে পটানোর চেষ্টা করবি? সবচেয়ে বড় কথা, সে তোর বউ, তোর সব অধিকার আছে। তা না করে দেবদাসের মতো বসে আছে, আবার বালিশ নিয়ে নিচে ঘুমাবি। এই, তোকে কি বিয়ে করে আমি আলাদা শুভ বলে? হ্যাঁ, চুপচাপ আমার পাশে এসে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়। তানজিনার এমন ভয়ানক রূপ দেখে সাব্বির অনেক ভয় পেয়ে যায়, তাই তানজিনার কথা মতো ওর পাশে শুয়ে পড়ে। কিন্তু তানজিনাকে জড়িয়ে ধরে নাই, তাই তানজিনা রাগী গলায় সাব্বিরকে বলতে লাগলো, আমি বুঝি না। এই, তুমি কিছু বোঝো না? তোমাকে না বললাম আমাকে জড়িয়ে ধরতে, শক্ত করে জড়িয়ে ধরো। বুদ্ধু একটা, আমি যে তোর বিয়ে করাবো সেটা আমলেই নিচ্ছে না। তানজিনার ধমক খেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আর মনে মনে বলতে লাগলো, বাবারে, এ মেয়ে তো মারাত্মক গুন্ডি একটা মেয়ে, দেখো কিভাবে আমাকে ধমকাচ্ছে। আর আর এখন তো আমি তার স্বামী, আল্লাহই ভালো জানেন আমার কপালে কি আছে। আমাকে গালি দেওয়া শেষ হলে এবার আমার কপালে একটা চুমু দিতে পারো। তানজিনার এমন কথায় সাব্বির ভ্যাবাচেকা খেয়ে যায়। তানজিনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর তানজিনা সাব্বিরকে বলতে লাগলো, কি হলো, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? বউ হই আমি তোমার, সো এটা বলতেই পারি। দেরি না করে একটা চুমু দাও। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নাই দেখি এই মেয়ের, বলে তাকে নাকি চুমু দিতে হবে। সাব্বির কথাগুলো মনে মনে ভাবছিল। আর ঠিক তখনই তানজিনা রেগে গিয়ে বলতে লাগলো, এই, তোমার কথা কানে যায় না নাকি? কি বললাম তোমায়? হ্যাঁ, সাব্বির ভয় পেয়ে আস্তে আস্তে তানজিনার কপালে হালকা করে তার ঠোঁট স্পর্শ করে দিল। আর সাব্বিরের ঠোঁটে স্পর্শ পেয়ে তানজিনা কিছু কেঁপে উঠল। অন্যরকম একটা অনুভূতি ফিল করছে আর তানজিনা। এটাই হয়তো ভালোবাসার মানুষের স্পর্শে এমন অনুভূতি হয়। সাব্বির কিস দিয়ে এবার তানজিনার দিকে তাকালো। মেয়েটা অনেক সুন্দর, মুখটা অনেক মায়াবী, লজ্জায় গালটা একদম লাল টুকটুকে হয়ে গিয়েছে মেয়েটার। মুচকির হাসির রেখাটা ফুটে উঠেছে মেয়েটার ঠোঁটে। এতে যেন তানজিনার সৌন্দর্যটা আরও দ্বিগুণ সুন্দর করে তুলেছে। ছ্যাদ করে উঠল সাব্বিরের বুকটা। না, পারবে না সে এই মেয়েকে কষ্ট দিতে, পারবে না তাকে একা ছেড়ে দিতে, আগলে রাখবে হাজারো দুঃখের মধ্যে। সাব্বিরেরও মুখে এক চিলতে হাসি চলে আসে। সাব্বির তানজিনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আর তানজিনা কিছুটা অবাক হয়ে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির চোখ বুজে মিট মিট করে হাসছে। এটা দেখে তানজিনার অনেক খুশি লাগছে। মনের মানুষটা তাকে মেনে নিয়েছে। এবার তানজিনা একটু বেশি লজ্জা পেয়ে গেল আর সাব্বিরের বুকে মুখটা গুজে দিল। আর অনুভব করতে পারলো রাজ্যের সমস্ত সুখ যেন এখন তার কাছে। সাব্বির একা তানজিনার মুখটা
তার বুক থেকে উঠিয়ে বলতে লাগলো, আপনি লজ্জাও পান দেখছি, তবে লজ্জা পেলে আপনাকে অনেকটা বেশি অমায়িক সুন্দরী লাগে। আমি নই, তুমি। না, আমি আপনাকে আপনি বলেই সম্বোধন করব, কারণ আপনি আমার বয়সে বড়। বড় হয়েছে তো কি হয়েছে, আমি এখন তোমার বউ। আমি তোমার বয়সে বড় হলেও সম্মানের দিক থেকে ছোট, তাই আমাকে তুমি করে ডাকবা। না, আমি মরার আগ পর্যন্ত আপনি করে ডেকে যাব, এটা আপনাকে মানতেই হবে। আচ্ছা মানবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন আদর করতে হবে, তাহলেই মানবো। তানজিনার কথা শুনে সাব্বির বলল, ওকে, আপনাকে আদর করে দিচ্ছি। সাব্বিরের কথা শুনে তানজিনার তো মনে মনে লাড্ডু ফুটতে লাগলো। ওর বিশ্বাসই হচ্ছে না যে সাব্বির এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। কিন্তু অনেক সময় হওয়ার পরও যখন সাব্বির কিছুই করছে না, শুধু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তখন তানজিনা বলতে লাগলো, কি হলো, তুমি না বললে আমায় আদর করবা? কই আদর করছো না তো? এই যে আদরই তো করছি, দেখছেন না? আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার আম্মু তো আমাকে এইভাবেই আদর করে। আমি যখন আম্মুকে বলি আম্মু আমাকে আদর করে দাও, তখন তো আম্মু আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েই আদর করে দেয়। সাব্বিরের এমন বোকা মার্কা কথা শুনে তানজিনা মনে মনে বলতে লাগলো, ও আল্লাহ, এই ছেলে মনে কিছুই বোঝে না। আমি এই আদরের কথা বুঝাই নাই। সাব্বির তানজিনার হাব ভাব দেখে মনে মনে অনেক হাসছে। বেচারি তানজিনার মুখটা দেখার মতো হয়েছে এখন। তানজিনা এবার একটু রাগী ভাব নিয়ে বলে উঠলো, এই সাব্বির, তুমি কি কিছুই বোঝো না? হ্যাঁ, আমি এই আদরের কথা তোমায় বলেছি। হ্যাঁ, তাহলে কোন আদর? আমি তো এই একটা আদরই করতে পারি। উফ আল্লাহ। আচ্ছা, তোমার কোনো আদর করতে হবে না, আমি আদর করব তোমাকে। আচ্ছা, ভালো করে আমায় আদর করবেন, কিন্তু মাথাটাও ব্যথা করছে। চুল টেনে টেনে ভালোভাবে মাথায় হাত বুলিয়ে আদর করবেন, কেমন? এবার তো তানজিনার মাথা রাগের চোটে পুরাই ফায়ার হয়ে গেল। আর সাব্বিরকে নিচে ফেলে দিয়ে তানজিনা সাব্বিরের উপর চড়ে বসলো। বলতে লাগলো, দাঁড়া, তোর মাথায় হাত বুলিয়ে আদর করা বের করছি। হাতারাম একটা, কোথাকার, কিচ্ছু বোঝে না। কথাগুলো বলেই তানজিনা সাব্বিরের মাথায় হাত দিয়ে শক্ত করে চুল ধরে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যায়। সাব্বিরও বুকে হাত দিয়েই ফ্যানের দিকে তাকিয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে তানজিনা ফিক করে হেসে দিল আর হাসতে হাসতে বলতে লাগলো, কি হলো, এমন করছো কেন? সাব্বির তানজিনার কথা শুনে ফিরে তাকালো আর তানজিনার দিকে তাকাতেই একটা নেশা কাজ করতে শুরু করলো। হঠাৎ করে সাব্বির এবার তানজিনাকে হাঁচকা টান দিয়ে কাছে এনে নিচে ফেলে দেয়। বাকিটা কিন্তু ইতিহাস। খুব সকালে তানজিনার ঘুম ভেঙে যায় আর নিজেকে আবিষ্কার করে সাব্বিরের বাহু ডোরে। আর রাতের কথা মনে পড়তেই হাজারো লাজু কথা ঘিরে ধরে তানজিনাকে। সাথে সাথে মুখ লুকে সাব্বিরের বুকে আর একদম গুটিসুটি মেরে বাচ্চা মেয়ের মতো আবারও ঘুমিয়ে যায়। বুকের মধ্যে সুরসুরি লাগার কারণে সাব্বিরের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে তানজিনা বুকের মধ্যে মুখ গুজে নাড়াচাড়া করছে। একদম বাচ্চাদের মতো লাগছে মেয়েটাকে। কেউ বলতেই পারবে না এই মেয়ে যে সাব্বিরের থেকে বয়সে বড়। তানজিনা তো আরামসে ঘুমাচ্ছে আর সাব্বির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎই হাত ঘড়ির দিকে নজর পড়তেই সাব্বির অবাক হয়ে গেল। প্রায় 7টা ছুঁই ছুঁই বাজতে চলল। তাই সাব্বির আস্তে আস্তে তানজিনাকে ডাকতে লাগলো, তানজিনা শুনছেন? এই তানজিনা, এবার উঠেন, 7টা বাজতে চললো। তানজিনা ঘুম কাতর গলায় বলতে লাগলো, এই দেখো না তো, আমি 10টার আগে ঘুম থেকে উঠি না। এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তো। আরে বাবা, এত বেলা করে ঘুমালে সবাই কি ভাববে? উঠেন, আমি ফ্রেশ হব। না, তোমার জ্বালায় আর ঘুমাতে পারবো না দেখছি। আচ্ছা উঠো, ফ্রেশ হয়ে আসি। দুজনে ফ্রেশ হয়ে বাইরে গেল আর তানজিনা সাব্বিরকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কিচেনে চলে গেল। আর তাড়াতাড়ি করে খাবার রেডি করতে বলে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো সাব্বিরের কাছে। এইদিকে কাউসারও চলে আসছে সাব্বিরের পাশের চেয়ারে বসতে বসতে বলল, সাব্বির আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে গাড়ি চলে আসবে। ভাবিকে রেডি হতে বল, আমরা বেরোবো। আমি আন্টিকে ম্যানেজ করে ফেলেছি, আর বাকিটা বাসে যে তারপর দেখা যাবে। ভাই তুই প্লিজ আমাকে বাঁচিয়ে নিস, কেমন? আর তানজিনা, আপনি রেডি হয়ে নিন। বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনে তানজিনের মন কিছুটা খারাপ হলেও ভালোই লাগছিল যে এখন থেকে সে তার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবে। আর বিয়ের পর তো স্বামীর বাড়ি থাকতে হয় বউদের। সাব্বির একটা ব্রেডে কামড় দিয়ে উঠে পড়ে আর তানজিনাকে তাড়াতাড়ি খেয়ে রুমে আসতে বলে। সাব্বির রুমে চলে গেল আর তানজিনা অবাক হয়ে গেল, একটা মানুষ কিভাবে মাত্র একটা ব্রেড খেয়ে দুপুর পর্যন্ত থাকবে। তাই তানজিনা প্লেটে করে
কয়েকটা ব্রেড, জ্যাম আর একটা ডিমের অমলেট আর 1 গ্লাস দুধ নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে দেখে সাব্বির বসে আছে আর কি যেন ভাবছে। তানজিনা প্লেটটা সাব্বিরের সামনে নিয়ে বলতে লাগলো, কিছুই খেলে না, নাও এইগুলো খেয়ে নাও। আরে আপনি শুধু শুধু কষ্ট করে আনতে গেলেন, আমি সকালে বেশি কিছু খাই না। আগে কি করতে হয় না করতে হয়, কি খেতে আর কি খেতে না সেটা তখনকার কথা, বাট তিন কবুল বলার পর থেকে তোমার কন্ট্রোল আমার হাতে চলে আসছে। সো এখন থেকে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। এখন বেশি কথা না বাড়িয়ে এগুলো খেয়ে নাও। আর যদি আমি আপনার কথা মতো না চলি তখন কি করবেন? এই পিচ্ছি শোনো, আমার শরীরে না ডাকাতের রক্ত বইছে, আর তোমাকে আমি ভালো করেই আমার কথা মতো চালাতে পারবো। এবার কথা বাদ দিয়ে খেয়ে নাও তো। আসলে হয়েছে কি, আমি ডিম আর দুধটা না খেতে পারি না, কেমন বমি চলে আসে, আর আমার এখন খেতেও ইচ্ছে করছে না। বুঝতে পেরেছি, এইভাবে হবে না। কথাটা বলে প্লেটটা সাইডে রেখে পাশের টেবিলে একটা ফল কাটার ছুরি ছিল। ছুরিটা এনে সাব্বিরের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে দেখছো না, ছুরি একদম পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। এবার প্লেটটা নাও হাতে, আর সব খাবার তুমি একাই খাবে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খাও। তানজিনার ধমক খেয়ে খাবারগুলো খেতে লাগলো। একটু পর পর ওয়াক ওয়াক করে যেই না খাবারটা রেখে দিবে তখনই তানজিনার ছুরি দেখায় আর সাব্বির ভয় পেয়ে আবার খেতে শুরু করে। তানজিনা বিষয়টা খুব করে উপভোগ করছিল, একটা আলাদা ফিল হচ্ছিল। নিজেকে লেডি মাফিয়া লাগছিল। আহা, আমার বোকা বরটা আমাকে ভয় পায়। অনেক কষ্টে খাওয়া শেষ করলো সাব্বির, আর ঠিক তখনই গাড়ির হর্নের শব্দে শোনা গেল। কাউসার আর সর্দার মানে সাব্বিরের শ্বশুর তানজিনার ঘরে প্রবেশ করলো। আর কাউসার বলতে লাগলো, ভাবি আপনি এখন রেডি হন নাই? গাড়ি তো চলে আসছে। সাব্বির আম্মু ফোন দিয়েছিল একটু আগে, আন্টি অনেক চিন্তা করছেন। কাউসারকে থামিয়ে দিয়ে তানজিনার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, আহা বাবা, ধীরে সুস্থ রেডি হোক, আর থাকুক না একটু আমার মেয়েটা আমার কাছে। আজ থেকে তো সাব্বির বাবাজির সাথেই থাকবে। তাতেই ছুরিটা রেখে দিয়ে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, আমি চলে যাওয়ার পর কিন্তু নিজেকে যত্ন নিবে। আমি কিন্তু মাঝে মধ্যে সাব্বিরকে নিয়ে তোমাকে দেখতে আসবো, আর সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবে। সর্দার মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে দুই গালে হাত দিয়ে বলতে লাগলো, হয়েছে, আর বলতে হবে না মা, তুমি নিজের খেয়াল রাখবা। আর এখন তাড়াতাড়ি রেডি হও, আমি আসতেছি। কথাটা বলেই সর্দার বাইরে চলে গেল। আর তানজিনা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে রেডি হতে লাগলো। আর কাউসারকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আপনি একটু বাইরে যাবেন প্লিজ, আমি কাপড়টা চেঞ্জ করব। আচ্ছা ভাবি, চাই আপনি রেডি হয়ে আসুন, আমরা বাইরে ওয়েট করছি। এই সাব্বির চল বাইরে যাই। ভাইয়া, সাব্বির থাকুক, আসলে আমি শাড়ি পরতে পারি না তো, সাব্বির থাকলে একটু হেল্প হতো আর কি। ওকে ভাবি, আর দরজাটা কিন্তু লাগাই দিন। বাই। কাউসার বাইরে যেতেই ঈশিতা হাজির। আর কাউসারের এক হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আর কাউসার অবাক হয়ে বলতে লাগলো, আরে এটা কি করছেন আপনি? কেউ দেখলে কি ভেবে নেবে বুঝতে পারছেন? ঈশিতা কাউসারকে একটা রুমে এনে দরজা লাগিয়ে দিল। আর কাউসারকে দেয়ালের সাথে চেপে ধরে বলতে লাগলো, আপনারা কি আজই চলে যাবেন? ঈশিতার এমন কাণ্ডে কাউসার বেশ ঘাবড়ে যায় আর তোতলিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আজকে একটু চলে যাব। এখানে থাকার তো কোনো কারণ নেই, তাহলে এখানে থাকতে যাব কেন? আর আমার বাড়ি আর সাব্বিরের বাড়ির সবাই কিন্তু চিন্তা করছে। ঈশিতা মন খারাপ করে কাউসারকে ছেড়ে দিয়ে বেডের উপর বসে পড়লো। আর এদিকে কাউসার যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ছেলেটা অনেক ভয় পেয়ে গিয়েছিল হঠাৎ এমন দেয়ালের সাথে চেপে ধরায়, তাও আবার একটা মেয়ে। ভাবলেশীনভাবে ঈশিতা কাউসারকে বলতে লাগলো, ও, আমি মনে করেছিলাম আপনার বন্ধুর বিয়েটা স্বাভাবিকভাবে হয়েছে, হয়তো সেই কারণে আপনারা আরও কয়েকদিন থাকবেন, সব কিছু ঠিক করে তারপর যাবেন ভেবেছিলাম আর কি। কিন্তু আপনারা তো আগেই চলে যাবেন। আচ্ছা, আর কয়েকটা দিন থেকে যান, সব কিছু ঠিক হয়ে গেলে চলে যাবেন না হয়। কী সব আবল তাবল বকছেন আপনি? এখানে থাকা অসম্ভব। আর আপনি যেটা বলেছেন সেটা বাসায় না গেলে ঠিক হবে না। বিষয়টা ঠিক করার জন্য বাসায় যাওয়া লাগবে। এখন কি আমি যেতে পারি? এবার যদি কেউ দেখে নেয় তাহলে আমার বন্ধুর মতো আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিবে। আর আপনাদের নামি দামি পরিবারের সাথে অন্তত আমি বিয়ে করব না। আজ আমার জন্য আমার বন্ধুর জীবন নষ্ট হয়ে গেল। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। এই চুপ, আর একটা কথাও নাই। আমার পরিবার সম্পর্কে আপনি বা আপনার বন্ধু কতটুকু জানেন? হ্যাঁ, বেশি জানার দরকার নেই, যতটুকু জানি তাতেই হবে। আর বেশি জানতেও চাই না। আর আপনি আমার কাছে যেটা আশা করছেন সেটা কখনোই হবে না। কাউসার কথাগুলো বলেই দরজা খুলে বাইরে চলে গেল আর সোজা গিয়ে গাড়িতে বসে পড়লো।
গাড়িতে বসে সাব্বিরকে ফোন দিল। 2বার রিং হতেই সাব্বির রিসিভ করলো আর কাউসার বলতে লাগলো, ভাই তোদের আর কত সময় লাগবে, একটু তাড়াতাড়ি কর, আমার আর এখানে ভালো লাগছে না। হয়ে গেছে, 2 মিনিট ওয়েট কর, আসছি। কিছু সময় বাদে সাব্বির, তানজিনা আর সর্দার সাহেব গাড়ির সামনে চলে আসলো। আর কিন্তু আমার মাইয়া না আমার কাছে জন্মের পর থেকে শুধু একটা জিনিস চাইছে। আমি যখনই আমার মাইয়ারে কইতাম আম্মু তোমার কি লাগবো আমারে কও, আমি আইনা দেবো, কিন্তু আমার মাইয়া শুধু কইতো আপু তুমি আমার একটা আম্মু আইনা দাও, আমার আর কিছুই লাগবো না। আর এইটা ছিল আমার সাধ্যের বাইরে। ওর জন্মের 1 বছর পর ওর মা না ফেরার দেশে চলে যায়, তাই তো আমার মাইয়াটা এই চাওয়া পূরণ করতে পারে নাই। কিন্তু তোমারে দেখিয়া যখন পছন্দ করে ফেলাইলো তখন আমি মাইয়াটার আশাটা জোর করে হইলেও পূরণ করে দিলাম। বাবা এই হেনে ভুলটা কিন্তু আমার, এই শাস্তি আমার মাইয়াটারে দিও না, তোমার হাতে তুইলা দিলাম, কষ্টে রাখবা না আমার মাইয়াটারে, কথা দাও। সর্দারের এই কথা শুনে সাব্বির রাগী ভাবে বলতে লাগলো, বাহ শ্বশুর মশাই, আপনি তো আপনার মেয়ের ইচ্ছাটাই দেখলেন, অন্যজনেরটা দেখলেন না। যাকগে সেসব কথা, যা হবার তো তা হয়েই গিয়েছে। বিয়েটা তো আর ছেলে খেলা নয়, বিয়েটা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের বেঁচে থাকার অস্ত্র, সুখ দুঃখে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। আপনার মেয়ে যদি আমায় তার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার এই জীবন থাকতে একটা ফুলের টোকাও লাগতে দিব। আর আমার উপর আজকে যে ঝড়টা হবে সেটাও সামলে নিব। এবার আমাদের বিদায় দিন। আমি কিন্তু একটু রাগ করি নাই, আমি সব সময় ভাগ্যকে বিশ্বাস করি, আর এটা আমার ভাগ্যে ছিল, মেনে তো নিতেই হবে। তাই আমি অন্যদের মতো ঝামেলা না করে কি করা যায় সেটাই করব। এবার তাহলে আমরা আসি, আমাদের জন্য দোয়া করবে। সাব্বিরের কথায় সর্দারের চোখের কোনো পানি চলে আসলো আর সাথে সাথে সাব্বিরকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবা আমার মেয়ে আসলে একজন যোগ্য জীবন সঙ্গী পেয়েছে, তুমি আমায় চিন্তা মুক্ত করলে। সর্দারের কাছ থেকে বিদায় নিয়ে সাব্বির আর তানজিনার গাড়িতে উঠে পড়ল। সাব্বিরের এমন কথা শুনে তানজিনা নিজেকে অনেক সুখী মনে করছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এটা তো সুখের পানি, প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়া, এটাই সবচেয়ে বড় সুখ। সাব্বির তানজিনার চোখের দিকে খেয়াল করে বলতে লাগলো, আরে আপনি বাচ্চা মেয়ের মতো কান্না করছেন কেন? তানজিনা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে মাথা ঝাঁকায়, মানে সে কান্না করছে না। কিন্তু সাব্বির এটা বিশ্বাস করে না, তাই সে তার প্রিয়সীকে নিজের বুকের সাথে চেপে ধরে। এতে করে তানজিনা বুঝতে পারে সে আসলে একজন আদর্শ জীবন সঙ্গী পেয়েছে, যে কিনা তার সবটা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আগলে রাখবে। তানজিনা সাব্বিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে, আর সাব্বির তার অর্ধাঙ্গিনীকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ঘন্টা 2-এর মধ্যে গাড়িটা খান প্যালেসের সামনে থেমে যায়। তখনই কাউসার বলে ওঠে, সাব্বির শোন, আমি যতক্ষণ না তোকে ফোন করে ভিতরে যেতে বলবো ততক্ষণ তোরা গাড়ি থেকে বের হবি না, আমি ফোন দিলেই তোরা বাড়িতে ঢুকবি। সাব্বিরকে কিছু বলতে না দিয়েই কাউসার কটকট করে চলে গেল। আর তানজিনা সাব্বিরকে বলতে লাগলো, সাব্বির তোমার আম্মু, আই মিন এখন তো আমারও আম্মু, তো আম্মু তো অনেক রাগী, আমাদের কি মেনে নিবে? মাই মাদার ইজ বেস্ট মাদার। আমার আম্মু আমাকে কখনো বকাও দেয় নাই, তবে এখন বলতে পারছি না কি হবে। আর আমার বাবা 1 নাম্বারের একটা ডেভিল। আম্মু মেনে নিলেও আব্বুকে বিশ্বাস নেই, তবে এখন বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, কারণ বাবা তো বাড়িতে নেই, কাজের জন্য দেশের বাইরে গিয়েছেন। দেখে নিও আমার কলেজের বেস্টও এখন সব কিছু কেমন ম্যানেজ করে ফেলবে। আমার না অনেক ভয় করছে, যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আরে ভয় পাওয়ার কিছু নেই, তবে দেখে নিয়েন, ভালো কিছুই হবে। এভাবে মিনিট 30 পার হয়ে গেল। আর তখনই সাব্বিরের ফোনে কাউসারের কল আসে। ফোনের উপাস থেকে কাউসার বলতে লাগলো, ভাই সব ঠিক করে ফেলেছি, তুই ভাবিকে নিয়ে ভিতরে আয়। কাউসারের এমন কথা শুনে সাব্বির খুশির ঝলক পড়ে গেল আর তানজিনার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বাড়ির ভিতরের, আর বলতে লাগলো, আপনাকে বলেছিলাম না কাউসার সবটা সামলে নিবে। সাব্বিরের এমন আচমকা হ্যাচকা টানের জন্য তানজিনা মোটেও প্রস্তুত ছিল না, পড়ে যেতে নিয়েও পড়ল না। তানজিনা বলতে লাগলো, সাব্বির তুমি আসলেই একটা বাচ্চা ছেলে, এমন করে কি কেউ টান দেয়? আমি তো আরেকটু হলেই পড়ে যেতাম। সাব্বির আর তানজিনা যখনই বাড়ির দরজার সামনে গেল তখন ঝাড়ু হাতে সাব্বিরের আম্মুকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাব্বির আর সামনে পা বাড়ালো না, আর তানজিনা সামনের মানুষটাকে দেখে ভয় পেয়ে সাব্বিরের পিছনে গিয়ে দাঁড়ালো আর সাব্বিরকে বলতে লাগলো, সাব্বির তোমার কি বড় বোনও আছে?
দেখো, তোমার আম্মু হয়তো আমাদের মেনে নিয়েছে, কিন্তু তোমার বড় বোন মেনে নাও নিতেও পারে। তাই মনে হয় আমাদের এখন ঝাড়ু ফিটা করবে। তানজিনার এমন কথা শুনে সাব্বির দাঁতের সাথে দাঁত চেপে আস্তে আস্তে বলতে লাগলো, এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? সামনের মানুষটা আমার আম্মু, আর আমার কোনো ভাই বোন নাই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। সাব্বিরের এমন কথা শুনে তানজিনার চোখ কপালে উঠে যায় আর অবাক হয়ে বলতে থাকে, ওয়াও, আমার শাশুড়ি আম্মু কত সুইট অ্যান্ড কিউট। অল্প বয়সে বিয়ে হয়েছিল মনে হয়। ঠিক তখনই সাব্বিরের আম্মু ঝাড়ু নাচিয়ে নাচিয়ে ধমকের সুরে বলতে লাগলো, এই তোরা দুইটা এই রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবি? তোদের সাহস হলো কি করে পালিয়ে বিয়ে করার? কিরে সাব্বির, তুই না আমাকে সবকিছু শেয়ার করিস? সেটা যতই পার্সোনাল হোক, আমি না তোর বেস্ট ফ্রেন্ড হই? আর তুই আমাকে বললি না তোর বাবা না হয় একটু রাগী মানুষ, কিন্তু আমি জন্মের পর থেকে কি একদিনও আমি তোকে বোকা মায়ের দিয়েছি? সি সাব্বির, এটা আমি তোর কাছে আশা করি নাই। তোদের না কান ধরতে বললাম, কথা কি কানে ঢুকে নাই? তানজিনা ভয় পেয়ে তাড়াতাড়ি কান ধরলো আর সাব্বিরও কান ধরে ভাবতে লাগলো, এই শালা কাউসার কি পেছ লাগালো! ইস, এই রোদের মধ্যে এখন কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই হারামি সবসময় একটা না একটা কেলেঙ্কারি করবেই, আর এর মাসুল আমায় দিতে হয়। তবে এবারেরটা ঠিক আছে, যদি হালাই কামটা না করতো তাহলে কি আর বউ পাইতাম নাকি? যা, তোরে দোয়া করে দিলাম, তুইও যেন আমার থেকে আরো ডেঞ্জারাস একটা বউ পাস। সাব্বির কথাগুলো ভাবছিল, তখনই সাব্বিরের আম্মুর ডাকে ভাবনা থেকে বের হলো। হয়েছে হয়েছে, আর কান ধরে থাকতে হবে না, বৌমাকে নিয়ে ভিতরে যায়। তানজিনা হাফ ছেড়ে বাঁচলো। তানজিনা ভেবেছিল সাব্বিরের আম্মু অনেক রাগী হবে হয়তো, কিন্তু না, মনে দয়া মায়া আছে। সাব্বির তানজিনার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল আর সাব্বিরের আম্মুর সামনে মাথা নিচু করে দাঁড়ালো। তখন সাব্বিরের আম্মু বলতে লাগলো, সাব্বির, তোর সাথে পরে কথা বলছি, আগে এই মেয়ের সাথে কথা বলে নেই। এই মেয়ে, তোমার নাম কি? তানজিনা মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে, আম্মু, আমার নাম তানজিলা জাহান। এরকম তুতলিয়ে কথা বলছো কেন? আর মাথা নিচু করে আসো কেন? আমার দিকে তাকাও। তানজিনা ভয়ে ভয়ে মাথা উঁচু করলো আর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়তে লাগলো। তার আগে সাব্বির পাজা কোলে নিয়ে নিল আর বলতে লাগলো, এই তানজিনা, কি হলো আপনার? কথা শুনতে পাচ্ছেন? তানজিনা বেশ ভয় পেয়ে যায়, যার কারণে অজ্ঞান হয়ে যায়। আর সাব্বিরের আম্মু সাব্বিরকে বলতে লাগলো, এই সাব্বির, মেয়েটার কি হলো? রুমে নিয়ে যা, মেয়েটার রেস্টের প্রয়োজন। আর কাউসার বাবা, তুই একটা ডাক্তার ডেকে আন। সাব্বির তানজিনাকে রুমে নিয়ে যায় আর কাউসার ডাক্তার আনতে যায়। আর সাব্বিরের আম্মুও সাব্বিরের সাথে সাথে যায়। ডাক্তার এসে চেক আপ করে সাব্বিরের আম্মুকে বলতে লাগলো, চিন্তার কোনো কারণ নাই, বেশি ভয় পাওয়ার কারণে এমনটা হয়েছে, একটু খেয়াল রাখবেন, আর 20 থেকে 30 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তারের কথায় সবাই চিন্তামুক্ত হলো। তানজিনার যখন জ্ঞান ফিরল, আর তখন তানজিনা যা দেখলো সেটা দেখার জন্য তানজিনা মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে মিসেস মায়া বেগমের কোলে নিজের মাথা আবিষ্কার করে। আর সাব্বিরের আম্মু তানজিনার মাথা নিজের কোলে নিয়ে তানজিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর বেডের পাশেই কাউসার আর সাব্বির দাঁড়িয়ে আছে। সাব্বির দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। তানজিনা যেই না উঠতে যাবে তখনই মিসেস মায়া বেগম বলে উঠলেন, আরে মা, তুমি এটা কি করছো? তোমার শরীর অনেক দুর্বল, আমার কোলে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো তো। মিসেস মায়া বেগমের এমন কথা শুনে তানজিনা নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। তানজিনা তারপরও ভয় পাচ্ছে, হয়তো আবারও তখনকার মতো বকা দিবে সাব্বিরের আম্মু। তাই সে আবারও উঠার চেষ্টা করলো। তখনই মিসেস মায়া বেগম আহ্লাদি সুরে বলতে লাগলো, ও, বুঝতে পেরেছি, তুমি হয়তো আমাকে নিজের মায়ের মতো দেখো না। আমার কোলটা মনে হয় তোমার পছন্দ হয়নি। আচ্ছা থাক, তুমি বরং বালিশে শুয়ে রেস্ট নাও। একটা বালিশ তানজিনার দিকে এগিয়ে দিয়ে কথাগুলো বলল মিসেস মায়া বেগম। আর এই কথাগুলো তানজিনা বিশ্বাসই করতে পারছে না। তানজিনার চোখে পানি চলে এসেছে। তানজিনা কান্না ভরা কণ্ঠে সাব্বিরের আম্মুকে বলতে লাগলো, আপনি আমাকে মেনে নিয়েছেন? আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? আম্মু বলে ডাকতে পারি একবার প্লিজ, শুধু একবার। মিসেস মায়া বেগম মুচকি একটা হাসি দিয়ে তানজিনাকে জড়িয়ে ধরলো। কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, পাগলি মেয়ে আমার, জড়িয়ে ধরবি তাতে অনুমতি নিতে হবে? আর একবার আম্মু ডাকবি কেন? সারা জীবন আমাকে আম্মু বলে ডাকবি। আর আমি তোদের উপর মোটেও রাগ করি নাই। আমার একটা মেয়ের দরকার ছিল, আমি আমার মেয়ের পেয়ে গেছি।
পরীর মতো একটা লক্ষ্মী মেয়ে আল্লাহ আমাকে দিল। তবে একটু সমস্যা, সাব্বিরের আব্বুকে নিয়ে। তুই কিন্তু একদম চিন্তা করবি না, সাব্বিরের আব্বুকে আমি সামলে নিব। আচ্ছা মা, তুই এখন শুয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। তানজিনার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যেই মানুষটাকে একটু আগে অনেক রাগী ভেবেছিল তানজিনা, কিন্তু সেই মানুষটা একদম রাগী না, কত ভালো একটা মানুষ। আল্লাহর কাছে মনে মনে দোয়া করছে, আল্লাহ আমার কপালে এত সুখ সইবে তো। মাবুদ, তোমার কাছে হাজারো শুকরিয়া আমাকে এমন একটা পরিবার উপহার দেওয়ার জন্য। তানজিনার চোখে পানি দেখে মিসেস মায়া বেগম বলতে লাগলো, আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? একদম কান্না করবি না, এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। কথাগুলো বলে মিসেস মায়া বেগম চলে গেলেন খাবার আনতে। আর এইদিকে সাব্বির গিয়ে তানজিনার পাশে বসে বলতে লাগলো, বলেছিলাম না আমার আম্মু অনেক ভালো, আপনি শুধু শুধু ভয় পেয়েছেন আর শেষমেশ জ্ঞানী হারিয়ে ফেললেন। এখন দেখবেন আম্মু আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। আর এই বদমাশের জন্য আগে আম্মু আমাকে কম ভালোবাসতো। হারামিটা যেদিনই আমাদের বাড়িতে আসবে সেদিনই আর আমার আম্মু আমাকে পাত্তাই দিত না। যতক্ষণ কাউসার বাসায় থাকতো ততক্ষণ খালি আম্মুর বকা শুনতে হতো আমাকে। আর এখন তো কোনো কথাই নাই, আপনি তো আছেনই। তানজিনা যেই কিছু একটা বলতে যাবে তখনই মিসেস মায়া বেগম চলে আসলো আর সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাব্বির, তুই আমার মেয়ের কানে কি পোকা ঢুকাচ্ছিস আমার নামে? হ্যাঁ, উঠ এখান থেকে, আমি আমার মেয়েটাকে এখন খাইয়ে দিব। সাব্বিরের আম্মু সাব্বিরকে ধমক দিয়ে বলতে লাগলো, চুপ বদমাস, যা এখান থেকে। নিচে খাবার টেবিলে তোদের খাবার রেখে আসছি। আমাদের মা মেয়েকে একা ছেড়ে দে, এখন আমাদের অনেক কথা বাকি আছে। আমরা মা মেয়ে মিলে এখন অনেক গল্প করব। কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। মিসেস মায়া বেগমের ধমক খেয়ে সাব্বির আর কাউসার বের হয়ে গেল। আর সাব্বির বিড়বিড় করতে করতে বলল, হয়েছে এবার, আমার অবস্থা এরা দুজন মিলে টাইট করে দিবে। বউটা একটা পুরাই ডাকাত মার্কা, কিছু বললেই ছড়ি দিয়ে ভয় দেখায়। আর ডাকাত মার্কা কি, সে তো ডাকাতেরই মেয়ে, তার শরীরে তো ডাকাতেরই রক্ত বইছে। এইসব কিছু হয়েছে শালা তোর জন্য। কেন রে হারামি? বুঝলাম সবকিছু আমার জন্য হয়েছে, কিন্তু বাসটা কি আমি করছি নাকি তুই করছিস সালা? এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তোর। যদি একটু ঝামেলা হয়েছে তাও তো একটা বউ পাইছিস হালা। এই বয়সে সবাই ফিডার খায় আর তুই আমার জন্য বউ পাইছস আর বড় বড় কথা বলছিস। আর যদি একটাও কথা বলিস না তাহলে দেখবি অন্য ব্যবস্থা নিব। পরে আর ভাবির সাথে ঘুমাইতেই পারবি না। বউ থাকতেও একে একে থাকতে হবে। ক্ষুদা লাগছে আর বেশি প্যাঁচাল করতে পারবো না। তোর ব্যাপারটা মিটমাট হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি বাসায় যাব। আম্মু চিন্তা করছে। কাউসারের এমন কথা শুনে সাব্বির একটা ভেটকি দিয়ে বলতে লাগলো, আরে ভাই তুই রাগিস কেন? আমি তো মজা করছিলাম, তার জন্য তুই আমাদের আলাদা করে দিবি? তুই আসলে একটা চিজ ভাই। আচ্ছা, তোরও বিয়ের একটা ব্যবস্থা করতেছে, আন্টিকে বলে। এই হারামি, একদম আম্মুর কাছে গিয়ে কিচ্ছু বলবি না। তুই আম্মু কিছু বললেই আম্মু সেটা বিশ্বাস করে নেয়। কেন ভাই, তুই যখন আমার আম্মুর কানে আমার নামে সুনাম খুব বদনাম করো তখন? এরা দুইজন এরকমই, সব সময় একটা না একটা জিনিস নিয়ে কথা বাড়াবে। কাউসার আর সাব্বির খাওয়া দাওয়া শেষ করে নেয়। কাউসার বিদায় নিয়ে চলে যায় আর সাব্বির নিজের রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে তার মা আর তানজিনা গল্প করছে আর হাসাহাসি করছে। সাব্বির গিয়ে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর তিনজন মিলে গল্প করতে থাকে। অনেক সময় গল্প করার পর মিসেস মায়া বেগম তার রুমে চলে যান। আর তখন তানজিনা সাব্বিরকে বলতে লাগলো, সাব্বির, তোমাকে এতগুলো ধন্যবাদ এমন একটা পরিবার উপহার দেওয়ার জন্য। জানো, আমি কখনো মায়ের আদর ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আজ পেয়েছি। আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আর আম্মুর লক্ষ্যে একটা মেয়ে হয়ে থাকতে চাই। সাব্বির গিয়ে তানজিনার পাশে বসে তানজিনার একটা হাত ধরে বিনয়ের সাথে বলতে লাগলো, আমি জানি আপনি আমার আম্মুর লক্ষ্মী মেয়ে হয়েই থাকবেন। আর আমি কথা দিচ্ছি, আপনি যদি আমায় ছেড়ে না যান তাহলে আমার এই জীবন থাকতে একটা আঁচড়ও লাগতে দিব না। তানজিনা সাব্বিরকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলতে লাগলো, কথা দিচ্ছি, আমার এই জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এক সেকেন্ডের জন্য ছেড়ে যাব না। আচ্ছা তানজিনা, আমার শুধু একটাই চিন্তা, বুঝলেন? বাবা মা যদি আপনার আসল পরিচয় জানতে চায় তখন কি করব? আর আম্মু জানলে মেনে নিবে, তবে বাবা যখন জানবে তখন কি হবে? এটা নিয়েই তো আমার চিন্তা হচ্ছে অনেক। সাব্বিরের কথা শুনে তানজিনা ভয় পেয়ে যায়। তানজিনার ভয়ার্ত মুখ দেখে সাব্বির বলে, আরে ধুর, ভয় পাবেন না তো, দেখবেন কিছুই হবে না। আমার আম্মু আছে না,
আম্মু সবটা ম্যানেজ করে ফেলবে, তবে আপনাকে আমার আম্মুর কথা মতো চলতে হবে। তাহলে দেখবেন আপনাকে আমার আম্মু কতটা আগলে রাখে। সাব্বিরের কথায় তানজিনা কিছুটা সাহস পায়। তানজিনা সাব্বিরের আম্মুর সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, আর সাব্বিরের আম্মুও তানজিনাকে তার মেয়ের মতো করেই আগলে রাখে। কেউ দেখে বলতে পারবে না যে এরা বউ আর শাশুড়ি, দেখে মনে হয় এরা মা আর মেয়ে। এভাবেই কাটছিল দিন। আর এইদিকে সাব্বিরের আব্বুরও কাজ শেষের দিকে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই তো সেদিন ফোনে সাব্বিরের বাবা ফোনে বললেন সে নাকি আর 3 দিন বাদেই বাড়ি ফিরবে। এতে সবাই অনেক চিন্তা করছে, আর তানজিনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তাই সাব্বিরের আম্মু তানজিনাকে সান্ত্বনা দিয়ে বলছে, আরে বোকামে, ভয় পাচ্ছ কেন? আম্মু তো আছেই, তাই না? দেখবে আম্মু সব কিছু ঠিক করে ফেলবে। আর সাব্বিরের আব্বুকে আমি বুঝিয়ে বললেই হবে, একদম চিন্তা করবে না, কেমন? মিসেস মায়া বেগমের কথায় কাজ হলো না। তাই মিসেস মায়া বেগম সাব্বিরকে ডেকে বলল, বিয়ের পর তো তোরা কোথাও ঘুরতে বের হোসনি, আর আজকে মেয়েটার মনটাও খারাপ, হয়তো ভয় পাচ্ছে তোর বাবা আসার কথা শুনে। আমি তো আছি, তোরা কোনো চিন্তা করিস না, আমি সবটা সামলে নিব। এখন মেয়েটাকে নিয়ে বাহির থেকে ঘোরাফেরা করে শপিং করে আয় গিয়ে। মিসেস মায়া বেগমের কথা শুনে সাব্বির তো বেজায় খুশি হয়েছে। তাই মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানি আম্মু তুমি আমাদের বাঁচাতে পারবে, কারণ বাবা তোমার উপর কথাই বলতে পারে না। আর থ্যাংক ইউ, অনেকগুলা থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, আর বেশি রাত করবি না, তাড়াতাড়ি বাড়ি ফিরবি। মিসেস মায়া বেগম কথাটা বলেই নিজের রুমে চলে গেলেন। আর সাব্বির তানজিনাকে নিয়ে রেডি হয়ে বাইরে চলে গেল। দুজনে একটা পার্কের বেঞ্চে বসে আছে। সাব্বির খেয়াল করে দেখলো তানজিনা কিছু একটা চিন্তা করছে। তাই সাব্বির তানজিনাকে নিজের দিকে ফিরিয়ে হাতের উপরে হাত রেখে বলতে লাগলো, তানজিনা, আপনি এত কিসের চিন্তা করছেন বলুন তো আমার? তানজিনা সাব্বিরের চোখে চোখ রেখে মলিন কণ্ঠে বলতে লাগলো, সাব্বির, আসলে আমার অনেক ভয় করছে। তোমার বাবা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়? তানজিনার এমন কথা শুনে সাব্বির ভুরু কুঁচকিয়ে হালকা রাগী সুরে বলতে লাগলো, তানজিনা, আম্মু বলেছে না আম্মু সবটা সামনে নিবে, আপনি এত চিন্তা করছেন কেন? আমার আম্মু যা বলে তাই করে ছাড়ে। বুঝলাম মামনি সবটা সামলে নিবে, কিন্তু যখন তারা আমার আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে? আর বাবার আসতেও আর বেশি দিন বাকি নেই, আর 3 দিন পরেই বাবা বাড়ি আসছে। আর আমি যতটুকু আন্দাজ করতে পেরেছি, বাবা অনেক কঠিন মানুষ, আমাকে মেনে নেবে না। আর যদি আমার আসল পরিচয় জানতে পারে তাহলে তো আরো মেনে নেবে না। তানজিনার কথা শুনে সাব্বির চিন্তায় পড়ে গেল। তানজিনার কথাও ফেলে দেওয়ার মতো না। আসলে সাব্বিরের বাবা বেশ কঠিন একজন মানুষ। সাব্বিরকে চিন্তা করতে দেখে তানজিনা সাব্বিরকে বলে ওঠে, এইভাবে আমি সবাইকে ধোকা দিতে পারবো না। আমি আজই মামনিকে সব সত্যি বলে দিব। তারপর যদি মামনি আমার মেনে নেয় তাহলেই আমি এই বাড়িতে থাকবো। মিথ্যে পরিচয়ে থাকতে আমি চাই না। সত্যটা বললে অনেক বড় ধরনের ঝামেলা হবে, তার চেয়ে যেমনটা হচ্ছে তেমনটাই হতে থাকুক না। এইভাবে কয়দিন চলবে? একদিন না একদিন সত্যিটা সামনেই আসবে। তার চেয়ে বলে দেওয়াটাই উচিত মনে করি আমি। আর আমি আজকেই সবটা মামনিকে বলতে চাই। তানজিনা কথাগুলো বলেই বেঞ্চ থেকে উঠে হাঁটা দিল। সাব্বির দৌড়িয়ে, আরে বাবা, বুঝলাম সব বলে দিবেন আম্মুর কাছে, তো এখন কোথায় যাচ্ছেন আপনি? সাব্বিরের এমন কথা শুনে তানজিনা চোখ রাঙানি, জাহান্নামে যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। আরে ধুর, কি যে বলেন না আপনি, জাহান্নামে কেন যাব? জাহান্নামে না গেলে বাসায় চলো, আমার ঘুরতে একটুও ভালো লাগছে না। আরে বাবা, মাত্রই তো আসলাম, আর এখনই চলে যাব? সাব্বিরের এইরকম কথা শুনে তানজিনা মনে মনে ভাবে, কি রকম ছেলে রে বাবা, একটু আগেই বড়দের মতো জ্ঞান দিচ্ছিল আর এখনই বাচ্চাদের মতো ব্যবহার করছে। এই ছেলেকে নিয়ে আমি কিভাবে সংসার করব আল্লাহ ভালো জানে। তানজিনা কথাগুলো ভেবে সাব্বিরের হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসলো আর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। সাব্বিরও বুঝতে পারলো তানজিনার মন মেজাজ ভালো নেই, তাই অগত্যা জোর করলো না। রিক্সায় বসে তানজিনা সাব্বিরের বুকে মাথা, আর সাব্বির তানজিনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে মাথায় বিলি কাটতে লাগলো। কিছু সময় পর তারা বাসায় চলে আসে, আর তানজিনা কিছু না বলে মিসেস মায়া বেগমের রুমের সামনে, মামনি আসবো?
মিসেস মায়া বেগম ফোনে কথা বলছিল। তানজিনার কথা শুনে ফোন কেটে দিয়ে তানজিনাকে বলতে লাগলো, সাব্বিরকে সাথে করে নিয়ে আস। তানজিনা গিয়ে সাব্বিরকে ডেকে নিয়ে আসে। কিছুক্ষণ আগেই মিসেস মায়া বেগম কাউসারের সাথে কথা বলছিল, আর তারপর থেকেই মিসেস মায়া বেগম বেশ রেগে আছেন। সাব্বির আর তানজিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিসেস মায়া বেগম সাব্বিরকে ধমক দিয়ে বলতে লাগলো, জি সাব্বির, আমি এটা ভাবতেও পারছি না তুমি শেষমেশ একটা ডাকাতের মেয়েকে বিয়ে করে বাড়িতে তুলবে। তানজিনা মিসেস মায়া বেগমকে সব কিছু বলার জন্য মুখ খুলল। আসলে মামনি হয়েছে কি? তানজিনাকে থামিয়ে দিয়ে মিসেস মায়া বেগম রাগী কণ্ঠে ধমক দিয়ে বলতে লাগলেন, তুমি চুপ করো, তোমাকে কি আমি কিছু জিজ্ঞাসা করেছি? মিসেস মায়া বেগম কথাগুলো বলছিল, এমন সময় কাউসার কোত্থেকে যেন দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আসলে আন্টি ওদের কারোরই কোনো দোষ নেই, সব দোষ আমার। প্লিজ আন্টি, তুমি ওদের কিচ্ছু হলো না। হঠাৎ করে মিসেস মায়া বেগম কাউসারের কাছে গিয়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুইও কিভাবে এত বড় একটা বিষয় আমার কাছ থেকে লুকালি? আমি তোকে নিজের সন্তানের থেকে কম মনে করিনি। আমি সব সময় ভাবি আমার দুটো ছেলে, একটা সাব্বির আর একটা তুই। তোরা কি মনে করছিস তোরা আমাকে কিছু বলবি না আর আমি কিছুই জানতে পারবো না? শুনে রাখ, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সত্যিটা প্রকাশ হবেই। আর আজকে সব কিছু ফাঁস হয়ে গেল। আসলে আন্টি সব কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি সাব্বিরকে সেদিন জোর করে না নিয়ে যেতাম তাহলে এত কিছু হতো না। ওদের কিছু না বলে যা শাস্তি দেওয়ার আমাকেই দাও। কাউসারের কথা শুনে মিসেস মায়া বেগম বেডের উপর বসে চোখ বুজে নিলেন। কিছু সময় পর চোখ খুলে বেড থেকে উঠে গিয়ে তানজিনার মুখে হাত দিয়ে মুখটা উঁচু করে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে লাগলেন, ভয় পাচ্ছিস তুই? আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো, দেখবি মামুনি সব সামলে নেবে। তোর বাবা তো দুদিন পরে আসবে, আর তাকে দেখে একদম ভয় পাবি না, শুধু তার সামনে সবসময় চুপচাপ থাকবি, তাহলেই হবে। তানজিনা তার শাশুড়ির কথা শুনে কান্নাটা আর থামিয়ে রাখতে পারল না। তানজিনা মিসেস মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়ে বলতে লাগলো, আম্মু, তুমি আসলেই অনেক ভালো। আমি একটা ডাকাত পরিবারের মেয়ে জানা সত্ত্বেও তুমি আমাকে মেনে নিয়েছো। অন্য কেউ হলে তো এতক্ষণ ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। দূর পাগলি, সবাই যদি একরকম হতো তাহলে তো পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে পড়তো। আর আমিও একটা মেয়ে, আমি বুঝি একটা মেয়ের মনের কথা। আর কোনো চিন্তা করবি না মা, দেখবি সাব্বিরের বাবাকে মামুনি সামলে নিবে। আমি আর তোর বাবা প্রেম করে বিয়ে করেছি, এবং কি পালিয়ে বিয়ে করেছি। আজ পর্যন্ত আমি শ্বশুর বাড়ির মুখ দেখতে পারিনি। তোর শ্বশুর আর আমি পালিয়ে বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত আমাদের মেনে নেয়নি। সেই সময় তোর শ্বশুরের চাকরি ছিল, তাই আমাদের কোনো প্রকার ঝামেলা পড়তে হয়নি। ঠিক তখনই কাউসার গালে হাত দিয়ে গাল ডলতে ডলতে বলতে লাগলো, ওদের যখন মেনেই নিলা তাহলে আমাকে শুধু শুধু এত জোরে থাপ্পড় মারলা কেন? ইস, আমার গালটা মনে হয় একেবারে টমেটো হয়ে গেছে। তুই যদি এমনটা না করতি তাহলে কি জল এত দূর গড়াতো? এখন বুদ্ধি বের কর, তোর আঙ্কেল আসলে কি করা যায়। চারজন মিলে এক এক রকম বুদ্ধি বের করছে, কিন্তু কারোরটা কাজের না, তাই ভাবা বাদ দেওয়াটাই উত্তম মনে করে। আর মিসেস মায়া বেগম সবাইকে যে যার মতো রুমে যেতে বলে। রুমে আসার সময় সাব্বির কাউসারকে টেনে তার রুমে নিয়ে আসে, আর কাউসারকে বলতে লাগে, কি রে হারামি, আম্মু সব জানলো কি করে? আর বলিস না, আন্টি আমাকে ফোন দিয়ে তো শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করেছিল, আর বলেছিল আন্টি নাকি তো শ্বশুর বাড়ি যাবে। পরে আর কি, আন্টি আমার মুখ থেকে সব খুঁচিয়ে বের করলো। তখন পাশ থেকে তানজিনা বলে উঠলো, আপনি না বললেও আমি আজ সব সত্য মামনিকে বলে দিতাম, কারণ মিথ্যে পরিচয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আর আমার বাবা ডাকাত না, আমার বাবা একজন সৎ ব্যবসায়ী। আমার বাবা ডাকাতদের কাজ নিয়ে স্বাবলম্বী করে তুলেছে। তারপর থেকেই এলাকার মানুষ আমার বাবার নামে ডাকাত উপাধি দিয়েছে। তানজিনার কথা শুনে কাউসার একটু রেগে গিয়ে বলতে লাগলো, শালা প্রতিবেশীর আসল শত্রু, এদের কথায় কান দিয়ে চলে জীবন শেষ হয়ে যাবে। নিজের বুদ্ধিতে না খেয়ে মরা অনেক ভালো, তারপর প্রতিবেশী এলাকার লোকজনের বুদ্ধিতে চলা যাবে না, আর কখনো চলবেও না। পাশ থেকে সাব্বির বলতে লাগলো, হয়েছে বাপ, আর জ্ঞানী কথা বলা লাগবে না। পরশু বাবা আসতেছে, এখন কি করা যায় তাই বল। কি আর করার, যা হবার তাই হবে। আগে থেকে সত্যটা বলাই ভালো হবে। আর তো শ্বশুর মানে ভাবির বাবা তো আর সত্যি সত্যি ডাকাত না, এলাকার মানুষ নাম পড়াইছে, সব প্যারা নাই ছিল।
চিন্তা বাদ দিয়ে চিলমুড়ে থাক, এই 2 দিন যা হবার আঙ্কেল আসার পর হবে। আচ্ছা তোরা থাক, আমি চাই, আমার একটু কাজ আছে। কথাগুলো বলেই কাউসার সেখান থেকে চলে আসলো আর সিএনজি করে ডিরেক্ট সাব্বিরের শ্বশুর বাড়ির সামনে এসে নামলো। কিছু সময় বাড়ির দিকে উকি ঝুঁকি দিল, কিন্তু যাকে খোঁজার জন্য এসেছে তাকে আর চোখে পড়ল না। হতাশ হয়ে পিছন ফিরে হাঁটা দিল, ঠিক তখনই পিছন থেকে মেয়েলি কণ্ঠে আওয়াজ আসলো। আরে ভাবাও লাভ নেই, এখানে কাউকে কি খুঁজছেন? কাউসারের আর বুঝতে বাকি নেই কে তাকে পিছন থেকে ডাক দিল। কাউসারের হার্ট দ্রুত উঠানামা করছে ইতিমধ্যে। কাউসার পিছনে ফিরে আমতা আমতা করে বলতে লাগলো, মানে না, কাউকে খুঁজি না তো। তাহলে এখানে কি করছিলেন? অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি শুধু বাড়ির দিকে উকি ঝুঁকি মারছেন, কোনো মতলব আছে মনে হচ্ছে। ঈশিতা কথাগুলো বলছিল আর ঠিক তখনই কাউসার হঠাৎ করে ঈশিতার একটা হাত ধরে টানতে টানতে আড়ালে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরে ঘোর লাগা চোখে ঈশিতার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলো, হুস, চুপ, আর একটা কথা না। এই মাইয়া, তোর মাঝে কি এমন আছে যে আমার রাতের ঘুম উধাও হয়ে গেছে? কাউসারের এমন চাহনি আর এমন রোমান্টিক কথা শুনে ঈশিতা কাউসারের গালে টুপ করে একটা কিস দিয়ে যেই না দৌড় দিবে তখনই কাউসার ওর হাত ধরে ফেলে আর হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলতে লাগে, আসলেও তোমরা ডাকাত, তোমার বোনও ডাকাত। আমার বন্ধুকে ডাকাতি করে ওর মনটা লুট করে নিয়ে বিয়েটাও করে ফেলেছে, আর তুমি আমার মনটা লুট করার চেষ্টা করছো আর সফলও হয়েছো। ঘুমাইতে গেলে তোমায় দেখি, খাইতে বসলেও তোমায় দেখি, পড়তে বসলে তুমি আমার পাশে বসে থাকো, ওয়াশরুমেও তুমি ডানে তাকালে তুমি, বামে তাকালে তুমি, সামনে তাকালে তুমি, পিছনে তাকালেও যেই দিকে তাকাই সেই দিকে তোমায় দেখতে পাই। উফ, আর পারতেছি না। কাউসারের কথাগুলো শুনে ঈশিতা দুর্বল হয়ে পড়ছে আর আঙ্গুল দিয়ে কাউসারের গালে স্লাইড করতে করতে বলতে লাগলো, আমি কই আপনার মনটা লুট করলাম? আপনি তো তানজিনার বিয়ের দিন আমার মনটাকে ডাকাতি করে নিয়েছেন। অবশেষে কাউসার আর ঈশিতার হিল্লে হয়ে গেল। ওইদিকে সাব্বির আর তানজিনা চিন্তা করতে করতে মরার উপক্রম। তানজিনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে, তাই সাব্বির তানজিনাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এত আপসেট হচ্ছেন কেন? চিন্তা করা বাদ দিন তো, এখন একটু আদর করেন তো আমায়। সাব্বিরের কথা শুনে তানজিনা চোখ বড় বড় করে তাকালো। বেশ অবাক হয়েছে তানজিনা, কারণ যেই ছেলে সবসময় তানজিনার কাছ থেকে দূরে দূরে থাকে সেই ছেলেই কিনা এমন একটা কথা বলতে পারলো। তানজিনা সাব্বিরের দিকে ঘুরে খেয়াল করে দেখে সাব্বিরের মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। তানজিনা এই প্রথম কোনো ছেলেকে লজ্জা পেতে দেখে মনে মনে ভাবে, বাপ্পা, ছেলে মানুষ লজ্জাও পায়? লজ্জা তো মেয়েদের ভূষণ, কিন্তু এই ছেলে তো মেয়েদের থেকেও লাজুক। তবে পিচ্চিটা লজ্জা পেলে অনেক কিউট লাগে। তানজিনা সাব্বিরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। সাব্বির হঠাৎ করে লজ্জা শরম ভেঙে তানজিনাকে নিজের সাথে মিশিয়ে নিল, আর এইদিকে তানজিনা অবাকের পর অবাক হচ্ছে। ও ভেবেই পাচ্ছে না যে এই ছেলের এত সাহস আসলো কোথা থেকে। এদের খুব তাড়াতাড়ি 2টা দিন কেটে গেল। সাব্বির, কাউসার, সাব্বিরের আম্মু আর তানজিনা সাব্বিরের বাবার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। তানজিনা আসতে চায়নি, কিন্তু সাব্বিরের আম্মু তানজিনাকে এক প্রকার জোর করে নিয়ে আসছে। কিন্তু সময়ের মধ্যেই সাব্বিরের বাবা বের হয়ে আসলেন। এইদিকে তানজিনা সাব্বিরের বাবাকে দেখে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সাব্বিরের বাবা তানজিনাকে খেয়াল করে তারপর মিসেস মায়া বেগমের দিকে, তখন মিসেস মায়া বেগম চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দেয়। তারপর সাব্বিরের বাবা মুচকি একটা হাসি দিয়ে তানজিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই মেয়ে, এদিকে আসো। এমনিতে তানজিনার অবস্থা খারাপ, আর এখন সাব্বিরের বাবা তাকে ডাকছেন। তানজিনা ভয় পেয়ে হাঁটা চলাই যেন ভুলে গেছে। তখন সাব্বিরের বাবা ধমক দিয়ে বলতে লাগলেন, এই মেয়ে, তোমাকে না আমি ডাকলাম, এখনো ওখানে দাঁড়িয়ে আছো? কথা কি কানে যায় না তোমার? সাব্বিরের বাবার ধমক খেয়ে তানজিনা প্রায় দৌড়িয়ে তার কাছে ছুটে চলে যায়। তখন সাব্বির তানজিনার কাছে এসে কানে কানে বলে, বাবাকে সালাম করুন তানজিনা। সাব্বিরের কথা শুনে তানজিনা তাড়াতাড়ি করে সালাম করতে নেয়, কিন্তু সাব্বিরের বাবা তার আগেই তানজিনাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার বিষয়ে সব জানি। তোমার মামুনি সব বলেছে আমায়। প্রথমে অনেক রাগও হয়েছিল তোমাদের উপর, কিন্তু এতে যদি তোমরা সুখী হও তাতে আমি বাধা হব না। আর তোমার ব্যাপারে যতটুকু শুনে বুঝলাম, তুমি আমার ছেলেটাকে পাগলের মতো ভালোবাসো। তোমরা হাসি খুশি থাকলে আমিও হ্যাপি।
তো চলো বাড়ি চলো, এখানে আর একটা কথা হবে না। তানজিনা শুধু অবাক আর অবাক হচ্ছে এই পরিবারটাকে দেখে। মানুষ এতটাও ভালো হতে পারে? এভাবেই চলছিল সিনিয়র জুনিয়রের সংসার। আর দোয়া করবেন তাদের ভালোবাসাটা যেন আজীবন এইরকমই থাকে। আর হ্যাঁ, গল্পটা কেমন হলো কমেন্ট করে